প্রথমেই বলি যে সর্বশেষ বক্তা সম্ভবত কেন ঠিকই, এতে একটা সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে এটা যে সকলের মোটামুটি মন্তব্যের জবাব দেওয়া যায় বা নিজের মতো করে বলা যায়। আর অসুবিধা হচ্ছে এতক্ষণ শুনতে শুনতে আপনাদের মাথা বেশ ভারাক্রান্ত হয়ে গেছে। তো যাই হোক, প্রথমে শুরু করি জহরবাবুর কথা দিয়ে, কারণ আজকে যে আলোচনার বিষয়বস্তু সেখানে তিনটে বিষয় একেবারে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আইপ্যাক, আমি যা বুঝেছি, দ্বিতীয় হচ্ছে মোথাবাড়ি, আর তৃতীয় হচ্ছে ভাতা। প্রথম আইপ্যাকের কথা দিয়ে শুরু করি। জহরবাবু বললেন আইপ্যাক হচ্ছে তৃণমূল কংগ্রেসের অনেকটা আরএসএস। আমি আইপ্যাকের স্টেটমেন্ট থেকে কোট করছি। আইপ্যাক বলছে তারা কাদের কাদের হয়ে কাজ করেছে। তারা কাজ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির হয়ে, কংগ্রেসের হয়ে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়ে, আম আদমি পার্টির হয়ে, এছাড়াও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, জনতা দল ইউনাইটেড, শিবসেনা, এদের অনেকের হয়ে কাজ করেছে। সেটা তারা স্টেটমেন্টে জানিয়েছে। অর্থাৎ একটি পরামর্শদাতা সংস্থা মোটামুটি প্রায় ভারতবর্ষের লব্ধ প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল সেগুলোর হয়ে কাজ করে গেছে। এখন এই সংস্থাগুলোর সুবিধা আছে আবার অসুবিধা আছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে এরা চট জলদি কিছু সমাধান দেয়। এরা মূলত কিভাবে কাজ করে? মূলত ডাটা অ্যানালিসিস, বুথ লেভেল মাইক্রো ম্যানেজমেন্ট, আরও একটা জিনিস করে যেটা হচ্ছে প্রোপাগান্ডা ক্রিয়েশন। এর মাধ্যম দিয়ে এরা একটা শর্ট টার্ম গেন দেয়। ফলে কী হয়, রাজনৈতিক দলগুলো সহজেই যেহেতু একটা শর্ট টার্ম গেনের জন্য তাদেরকে হায়ার করে এবং শর্ট টার্ম গেন করে। এতে সুবিধা যেমন আছে, অসুবিধা একটা আছে। অসুবিধা কি? ধরুন তৃণমূল কংগ্রেস এদের হায়ার করেছে। হায়ার করে কি হয়েছে? ভোটে সাফল্য পেয়েছে, সেই জন্য তাদের আবার এনগেজ করেছে। এই ভোটে সাফল্য পাওয়া এটা যেমন একটা শর্ট টার্ম গেন, একটা লং টার্ম লস আছে। কি? এরা মূলত কাজ করে টপ ডাউন মেথডে, অর্থাৎ এরা উপর থেকে পলিসি ডিসাইড করে নিচে সঞ্চারিত করে, সেই পদ্ধতিতে প্রোপাগান্ডা মোটামুটি ছড়ায়, সেই পদ্ধতিতে বুথ লেভেল মাইক্রো ম্যানেজমেন্ট হয়। ফলে কি হয়, নিচে থেকে এই যে বটম আপ পদ্ধতিতে লিডারশিপ ক্রিয়েশন, এটা কিন্তু হয় না। আর আমি একটা ঘটনা যেটা এখানে উল্লেখ হয়েছে অলরেডি, সেটা বলি যে অলরেডি উল্লেখ করেছেন কি, যে আইপ্যাকের অফিসে যখন ইডি হানা দিতে গেল তখন সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। কিসের জন্য? তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজনৈতিক যুক্তি কী ছিল? যে আমরা আমাদের ডাটা প্রোটেক্ট করতে যাচ্ছি। আচ্ছা, আপনার ডাটা কতটা প্রোটেক্টেড? এই আইপ্যাক তো কালকে বিজেপির হয়ে কাজ করতে পারে, তাহলে আপনার ডাটা প্রোটেক্টেড নয়। ফলে এই ধরনের যে সংস্থা তাকে এনগেজ করে যেটা অসুবিধা, সেটা হচ্ছে যে এদের কোনো পলিটিক্যাল কমিটমেন্ট নেই। আরএসএসের যেটা আছে সেটা হচ্ছে তার পলিটিক্যাল একটা কমিটমেন্ট আছে, তার একটা সোশ্যাল অ্যাপ্রোচ। সে বলে যে আমি হিন্দু কালচার বিশ্বাস করি। ফলে তার কিন্তু একটা আইডেন্টিটি আছে, আপনি তাকে আইডেন্টিফাই করতে পারবেন, তার পলিটিক্যাল অব্লিগেশন আছে। কিন্তু এই আইপ্যাকের কোনো পলিটিক্যাল অব্লিগেশন নেই। এটা যেটা করবে ভবিষ্যতে, এই যে বললেন না, সুমনদা কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রথম বিশ্বে এটা প্রায়শই এই ধরনের সংস্থাকে ইউজ করা হয় ভোটে। হ্যাঁ, করা হয়। আমাদের দেশে, আমাদের রাজ্যেও ব্যবহার করা হতো। কি অ্যাডভার্টাইজিং এজেন্সিকে ব্যবহার করা হতো না? হতো। কিন্তু তারা কখনো পলিসি মেকিং বা পলিটিক্যাল ডিসিশন এটা গ্রহণ করতো না। কিন্তু এখন যেটা দুর্ভাগ্য হয়ে গেছে সেটা হচ্ছে আইপ্যাকের মতো সংস্থাগুলো, এই পরামর্শদাতা সংস্থাগুলো, এরা পলিসি মেকিংও পার্টিসিপেশন করছে, আবার এরা পলিটিক্যাল ডিসিশনও নিচ্ছে। ফলে অর্গানিক পদ্ধতিতে পলিটিক্যাল লিডারশিপ উঠে আসার যে প্রবণতা, সেটা আস্তে আস্তে কমছে, যেটা ডেমোক্রেসির জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমি মনে করি। এবার আসি যে দেখুন, এই যে আইপ্যাকের নিয়ে আলোচনা করছি আমরা, এই আইপ্যাকের নিয়ে আলোচনা করে আমি মনে করি বিষয়টিকে আজকের সন্ধ্যার জন্য, কারণ আমাদের মূল কথা হচ্ছে 26-এর ভোট। 26-এর ভোটের একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এসআইআর। দেখুন, এসআইআর করে সবাই ছড়িয়েছেন, এটা আসল সত্য কথা। কেন বলছি? তার কারণ দেখুন, জহরবাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে এসআইআর প্রভিশন আমাদের আইনে নেই। আমি জহরবাবুকে বলবো যে আপনি নিশ্চিতভাবে সিইও ছিলেন, কিন্তু আপনি একবার এই রিপ্রেজেন্টেশন অফ পিপুলস একটা সেকশন 21 সাবসেকশন 3টা অবশ্যই দেখবেন এবং জানেনও বটে। সেখানে কতগুলো কথা বলা আছে, আমি একটু স্মরণ করে দিই। সেটা হচ্ছে নট উইথস্ট্যান্ডিং বলে শুরু হয়েছে, অর্থাৎ নন অবস্ট্যান্টেড ক্লজ, এটা ওভার রাইডিং এফেক্ট আছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা আছে, কিন্তু সেটা হচ্ছে কনস্টিটুয়েন্সি ওয়াইজ, অর্থাৎ একটা কনস্টিটুয়েন্সিতে
হ্যাঁ, এবার এই কনস্টিটিউয়েন্সি ওয়াইজ কীভাবে করতে হবে, সেখানে রিজন রেকর্ড করে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, এখানে আপনি কি করলেন, এসআইআর করলেন পুরো রাজ্যে, শুধু একটা রাজ্যে না, অনেকগুলো রাজ্যে করলেন। এবার সময়টা স্বল্প সময় দিলেন, ফলে পুরো বিষয়টি ছড়িয়ে গেল। দেখুন, আমাদের এই যে ইন্টেনসিভ রিভিশন করা, এটা টাইম টু টাইম আপনি যে ফর্মেই বলুন, দেখুন গোলাপকে যে নামেই ডাকুন না কেন, গোলাপ কিন্তু তার কিন্তু গন্ধ ছড়াবে, আর নর্দমাকেও যে নামে ডাকে সে কিন্তু দুর্গন্ধই ছড়াবে। ফলে আপনি এসআইআর করুন বা আইআর করুন, যাই করুন না কেন, আপনার ইন্টেনশনটা ম্যাটার করে। আপনি যে কথা বলছিলেন যে ইন্টেনশনটা কি, আমরা ব্যাড ইন্টেনশন নাকি গুড ইন্টেনশনে করছেন। যদি গুড ইন্টেনশন করতে হয়, আপনি বললেন না যে 9 মাস সময় লাগে, হ্যাঁ 9 মাস বা তার বেশি দিন সময় নিয়ে যদি এই এসআইআরটা করতেন, এই অসুবিধা হতো না। সুপ্রিম কোর্ট বাধ্য হলো, সুপ্রিম কোর্ট কিন্তু একাধিকবার 142 এক্সারসাইজ করেছে। কেন করেছে? তার কারণ সুপ্রিম কোর্ট দেখেছে যে এরা এসআইআর করে বিষয়টা ছড়িয়ে ফেলেছে, সেই জন্য জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছে। কিন্তু আমি সম্ভবত কোনো একজন বক্তা বলছিলেন যে জুডিশিয়াল অফিসারদের কি ভুল ত্রুটি হতে পারে না? হ্যাঁ, হতে পারে, হয় না? ধরুন আমাদের এই যে জুডিশিয়াল হায়ারকি, কেন সিঙ্গেল বেঞ্চ, তারপর তার অ্যাপিল নেবে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, এই জুডিশিয়াল হায়ারকি কেন? কারণ জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করলেও আপনার সেখানে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করার পরেও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেই জন্য অ্যাপিলের প্রভিশন। সেই জন্য জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছেন, ঠিক কথাই, কিন্তু তার সামনে কোন ডকুমেন্ট রেখেছেন, সেই ডকুমেন্টকে অ্যাডজাস্ট করেই তো ওই জুডিশিয়াল অফিসার সে বলেছেন যে তার ডিলিট হওয়া প্রয়োজন নাকি তাকে থাকা প্রয়োজন। এই যে মহতাব শেখের কেস রেফার করলেন না, মহতাব শেখের মামলা আমিই করেছি। সেই মহতাব শেখের মামলা যখন হয়, ট্রাইব্যুনাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে ডকুমেন্ট দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখাতে পারেননি। আবার পরবর্তী মামলা যেটা কেতাবুদ্দিন শেখের, সেখানে আবার আমি যখন পাসপোর্টটি দেখাচ্ছি যে দেখুন বিচারপতিকে যে দেখুন আমার পাসপোর্ট রয়েছে, তখন তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানতে চাইছে যে তার পাসপোর্টটি কি আপলোডেড না, আপলোডেড না। কিন্তু সেই ব্যক্তি তার পাসপোর্ট কিন্তু দিয়েছিলেন, কিন্তু তার সেই নথিটি কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার রেকর্ডে নেই। অতএব দেখুন, যে বিচারপতির সামনে বা যে বিচারকের সামনে আপনি সেই নথিটি দেবেন, সেই নথিটি যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, তাহলে সেই বিচারক কিভাবে তার পক্ষে রায় দেবেন? ফলে প্রথম যেটা ত্রুটিপূর্ণ হয়েছে সেটা হচ্ছে যে এই বিচারকদের কিন্তু অল্প সময় দেওয়া হয়েছে, তার সামনে যে নথি, সেই নথি অ্যাপ্রোপ্রিয়েট নথি হয়েছে কি হয়নি। আর সর্বোপরি আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, কেউ অন্যভাবে নেবেন না, দেখুন এই যে ডিলিট লিস্ট আপনারা সকলেই দেখেছেন, এই ডিলিট লিস্টে কিন্তু কোনো কারণ অ্যাসাইন করা নেই। এই যে অ্যাপিল হচ্ছে, ধরুন আপনারা আজকে 34 লক্ষ মানুষের নাম বাতিল, এই যে অ্যাপিল হচ্ছে একেবারে বায়বীয় অ্যাপিল, আপনি জানেন না কোন নির্দেশের পরিপ্রেক্ষিতে আপনি অ্যাপিল, আপনি একটা উইদাউট অ্যাসাইনিং এনি রিজন একটা ডিলিট লিস্ট পেয়েছেন, তার এগেনস্টে আপনি অ্যাপিল করছেন, আপনি জানেনও না আপনার নামটি কেন ডিলিট হলো, তার কারণ আপনার জানা নেই। ফলে অন্ততপক্ষে আপনি যদি প্রপার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেন, তাহলে এটাই দাঁড়ায় যে ওই যে ডিলিট লিস্ট, ওটা ক্যান্সেল স্যাটিসফাইড করা প্রয়োজন। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে ওখানে উইদাউট অ্যাসাইনিং এনি রিজন ওকে ডিলিট করা হয়েছে। ফলে আপনি যদি বলেন যে প্রপার অ্যাডজুডিকেশন কী হওয়া উচিত, যে ওই ডিলিট লিস্টটি ক্যান্সেল করে দেওয়া উচিত, তার কারণ সেখানে কোনো কারণই অ্যাসাইন করা নেই। এবার আসি ট্রাইব্যুনালে। দেখুন, ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট ফর্ম করে দিয়েছে 20 তারিখের নোটিফিকেশন, আজকে কত তারিখ? 16 তারিখ, তার মানে প্রায় 26 দিন অতিবাহিত। আচ্ছা, কতগুলো অ্যাপিল ডিসপোজড অফ হয়ে তাদের নাম রিইনস্টেটেড হয়েছে? কতগুলো? আপনার কাছেও তথ্য নেই, কারোর কাছে তথ্য আছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে এক্ষুনি চলে যান, কোনো তথ্য আছে? নেই। তাহলে কি দাঁড়ালো? আপনি প্রথম ফেজের জন্য 21 তারিখ, দ্বিতীয় ফেজের জন্য 27 তারিখ, তাহলে আর কদিন আছে হাতে? মাত্র 5 দিন। তাহলে 26 দিনে কতগুলো অ্যাপিল ডিসপোজড অফ হয়েছে গোটা পশ্চিমবঙ্গবাসী কেউ জানেন না। তাহলে এই 5 দিনে আর কতগুলো অ্যাপিল ডিসপোজড অফ হবে আপনি আমি কেউ জানি না। আর 16 তারিখ থেকে 27 তারিখ 9 দিন, তাহলে আর কতগুলো অ্যাপিল ডিসপোজড হবে সেকেন্ড ফেজের জন্য আপনি আমি কেউ জানি না। আচ্ছা, আপনারা যারা অ্যাপিল করেছেন অনেকেই দেখেছেন অনলাইন অ্যাপিল 1000 ক্যারেক্টার, 500 ক্যারেক্টারের মধ্যে রিলিফ শর্টফল করতে হবে, আপনার কেস মেড আউট করা সম্ভব 1000 ক্যারেক্টারে? সেখানে সুপ্রিম কোর্ট বলেছে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। আচ্ছা, অপরচুনিটি অফ হিয়ারিং দেবেন, তার মানে কি? যার অ্যাপিল তাকে ইনফর্ম করবেন। আচ্ছা, কি ফর্মে এই ইনফরমেশনটা হবে? থ্রু ইমেল, থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু মেসেজ,
থ্রু কল, থ্রু সামান্স, থ্রু বেলিফ, কি ফর্মে হবে এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গবাসী যারা অ্যাপিল করেছেন তারা জানেন না। আচ্ছা, বলেছেন যে অ্যাডিশনাল ডকুমেন্ট সুপ্রিম কোর্টের রায়ে নির্দেশে নথিবদ্ধ রয়েছে, যারা এই অ্যাপিল করেছেন তাদের অ্যাডিশনাল ডকুমেন্ট নেবেন কি নেবেন না ট্রাইব্যুনাল ডিসাইড করবে। আচ্ছা, যে ওই অনলাইন অ্যাপ্লিকেশনটার যে ফরম্যাটটা আছে সেখানে অ্যাডিশনাল ডকুমেন্ট দেওয়ার কোনো প্রকার প্রভিশন রয়েছে? না, নেই। তাহলে এই পদ্ধতিগত ত্রুটির এর দায় জুডিশিয়াল অফিসাররা কেন নেবেন? এর দায় ট্রাইব্যুনাল কেন নেবেন? এটা তো দেখছে ইলেকশন কমিশন। এর দায় কিন্তু জুডিশিয়াল অফিসারেরও না, ট্রাইব্যুনালেরও না, এর দায় এটা যারা ক্রিয়েট করেছেন। আজকের দিন পর্যন্ত, এখনো পর্যন্ত আমি যে দুটো অ্যাপিল করেছি এর অর্ডার আপনি পাবলিক ফোরামে পাবেন না। আপনি প্রতিটি ট্রাইব্যুনালের ওয়েবসাইট আছে, এই ট্রাইব্যুনাল, এসআইআর ট্রাইব্যুনালের কোনো ওয়েবসাইট আছে? আপনি মামলা এই যে অ্যাপিলগুলো করেছে এগুলো তো লিস্টেড হওয়া প্রয়োজন, তাহলে এই প্রপার লিস্ট হওয়া উচিত। আপনি আমি কেউ জানি না যে কোথায় লিস্ট হবে, কিভাবে অপরচুনিটি অফ হিয়ারিং পাবে, আজকের দিন পর্যন্ত ডিসাইড হয়নি। তাহলে এই 5 দিনে কিভাবে সম্ভব? দেখুন, ভোটিং রাইট এটা কোনো ফান্ডামেন্টাল রাইট নয়, কিন্তু এটা স্ট্যাটুটরিলি একটি ভারতবর্ষের সংবিধান স্বীকৃত অধিকার। এটা একটি আইনগত অধিকার। এই আইনগত অধিকার যদি স্ট্যাটুটরি বডি আপনাকে কাটেল ডাউন করে, এবং তারপরেই আজকে সুপ্রিম কোর্ট আরেকটি রায় দিয়েছে, এবং সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায়। আজকে একটি মামলা হয়েছিল, সেই মামলার এই চিফ জাস্টিসের বেঞ্চই যে ভোটিং রাইটকে, অর্থাৎ যারা এই ভোটিং রাইট এক্সারসাইজ করবে যে ভোটাররা, এটাকে তাদের কম্পেল করা উচিত এবং না হলে পিউনিটিভ অ্যাকশন নেওয়া উচিত। সুপ্রিম কোর্ট সেই মামলাটি ডিসপোজড অফ করেছে, বলেছে আমরা কি করব, এটা একটা সিভিল অ্যাওয়ারনেসের বিষয়, এটা লিগাল অব্লিগেশনের বিষয় নেই। আমি কি উপর থেকে চাপিয়ে দিতে পারি না যে না তুমি এটাকে এক্সারসাইজ করতেই হবে, না হলে তোমাকে জেলে ভরবো না, এটা কখনো হতে পারে না। কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার, যে অধিকারটিকে আপনাকে এনশিওর করতে হবে, একটি স্ট্যাটুটরি বডি সেটা এনশিওর করবে, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারা যদি মনে করেন তাদের ইন্টেনশনটা গুড না ব্যাড সেটা এস্টাবলিশ করতে হবে এই গোটা পদ্ধতিটি ত্রুটিমুক্ত করে। আর সর্বশেষ বন্ধু অরূপের কথাই বলি। বন্ধু অরূপ বলেছেন আমার এবং বাদশাদার দুজনেরই যে এই এবিপি আনন্দ কী হিসেবে ডেকেছে। আমি আজকে কিছুক্ষণ আগে একটি পোস্ট পেলাম, এবং এবিপি আনন্দের একটি সাংবাদিকের মাধ্যমে আমার সিনিয়রকে আমি ফোন করার সুযোগ পাইনি, বিজেন্দ্র বাবু তিনি শেয়ার করেছেন। সেটা হচ্ছে যে একজন রাজ্যসভার সাংসদ, তিনি তার সাংসদের সময়কাল পেরিয়ে যাওয়ার পরেও তিনি তার যে পেনশন তিনি নেবেন না। সেই ব্যক্তিটির নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার নমিনেশনে যাওয়াটাকে আমি অনেক গর্বের, এবং শুধু তাই না, আর তিনি আমার সিনিয়রও বটে। এবং সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে দেখো, আমি একজন প্রফেশনাল। আমি যেমন ওই কংগ্রেসের মহতাব শেখেরও মামলা করি, ওই কেচাবুদ্দিন যে আজুপের প্রার্থী তারও মামলা করি, এবং সব থেকে অ্যাপেথি কি জানো, আজকে একজন প্রার্থী এসেছিলেন, তিনি কিন্তু তার নমিনেশন জমা দিতে পারেননি। কেন্দ্রটির নাম হচ্ছে কুমারগঞ্জ। তিনি আমার কন্ট্যাক্ট নাম্বার পাননি বলে, নাসরিনা মণ্ডল বলে, তার নামটি ডিলিট হয়ে গেছে। তার সমস্ত ডকুমেন্ট রয়েছে, তারও ওই পাসপোর্ট রয়েছে, তারও সমস্ত ডকুমেন্ট রয়েছে। ওই কেন্দ্রে তিনি একটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার জন্য সেই রাজনৈতিক দলটি তাকে চুজ করেছিল, কিন্তু নাম ডিলিট হয়ে যাওয়ার জন্য তিনি কিন্তু প্রার্থী পদের নমিনেশনটি দাখিল করতে পারেননি। ফলে আমি বা বাদশাহবাবু যেই আসুন না কেন তার প্রফেশনাল সত্তা দেখে আসেন। আর সর্বোপরি এই যে কিছুক্ষণ আগে জহরবাবু এবং নজরুলবাবুকে বলছিলেন না, আমার যতদূর জানা তথ্য, জহরবাবু নিশ্চিতভাবেই তোমরাই পাঠিয়েছিলে রাজ্যসভায়, বা নজরুলবাবু একসময় ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু জহরবাবু বা নজরুলবাবু কাউকেই তারা যখন আইপিএস ছিলেন বা আইএস ছিলেন, তাদের যে প্রফেশনাল দায়িত্ব পালনের ক্ষেত্রে কেউ বলতে পারবে না তাদের যে পলিটিক্যাল যাই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের তার রাজনৈতিক সচেতনতা থাকা উচিত। তার রাজনৈতিক সচেতনতা থেকে তিনি তার কথাবার্তা বলবেন, রাজনৈতিক কথাবার্তা বলবেন, কিন্তু তাদের প্রফেশনালিজম তার মেনটেন করার ক্ষেত্রে কেউ বলবে না যে জহরবাবু বা নজরুলবাবু তারা রাজনৈতিকভাবে ইনক্লাইন ছিলেন তাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। ফলে এই প্রফেশনাল সত্তার পরিচয় জহরবাবুও রেখেছেন, নজরুলবাবুও রেখেছেন বলেই আজকে এবিপি আনন্দ নজরুলবাবু এবং জহরবাবুকে সেই সত্তা থেকে রাখে। ফলে আমাদের ওই আননেসেসারি ওই যে কিছু রাজনৈতিক গেন করার জন্য কেউ বলবে না যে জহরবাবু ওই রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি গেছিলেন, বা নজরুলবাবু রাজনৈতিক দল গঠন করেছিলেন বা সেখানে ভোটে কন্টেস্ট করেছিলেন। ধন্যবাদ সকলকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।